দাবি মালিক সমিতির। কারফিউতে পরিবহন বন্ধে দৈনিক লোকসান 500 কোটি। চাহিদা যোগানের তত্ত্বে চলে না রাজধানীর বাজার। কেজিতে 25 পয়সা ট্রাক ভাড়া বৃদ্ধি পেলে পণ্য মূল্য বাড়ে 40 টাকা পর্যন্ত। অযৌক্তিক দামে হাঁপিয়ে উঠছে ভোক্তা। বাংলাদেশের বিদ্যুৎ জ্বালানি খাতে সহযোগিতা বাড়াতে চায় চীন। কেবল সরকারি নয়, বেসরকারি খাতেও বিনিয়োগ বাড়াচ্ছে বেইজিং। আগ্রহী মহেশখালী থেকে এলএনজি পাইপলাইন নির্মাণে। এবং খ্রিস্টানদের শেষবারের মতো ভোট দিতে বলে সমালোচনার মুখে ট্রাম্প। ব্যাখ্যা নেই রিপাবলিকানদের কাছেও। সাবেক প্রেসিডেন্টের বক্তব্যকে উদ্ভট আখ্যা কামালা শিবিরের। সময় সংবাদের সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। গাজীপুরে কারফিউ জারির প্রথম দিনেও ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায় দুর্বৃত্তরা। ডেস্কোর মতো সেবামূলক প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি স্থাপনা টার্গেট করে চালানো হয় নাশকতা। জেলা প্রশাসক বলছেন, নাশকতাকারীদের উদ্দেশ্য ছিল গার্মেন্টস কর্মীদের নামিয়ে পরিস্থিতি আরও ঘোলা করার। জোনাদ রুবেলের ছবিতে রাজিবুল হাসানের রিপোর্ট। দুর্বৃত্তরা ধ্বংসযজ্ঞ চালায় ডেস্কুর কন্ট্রোল সেন্টার, সেবা কেন্দ্র, টঙ্গী বৈদ্যুতিক সাবস্টেশন, লোকাল স্টোর সহ অন্যান্য ওয়ার্ডে। ব্যাপক ভাঙচুর চালানো হয় কর্মকর্তাদের অফিসে। ডেস্কুর গ্যারেজের ভেতর থেকে 12টি মোটরসাইকেল ও একটি সার্ভিস ট্রাক মহাসড়কে নিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। বাধা দিতে গিয়ে আহত হন ডেস্কুর 4 কর্মচারী। কম্পিউটার, আমাদের অটোমেশন সিস্টেম, এগুলো ভাঙচুর করা হয়েছে। এই ভাঙচুর করার ফলে আমাদের প্রায় 11 কোটি টাকার মতো আমরা ক্ষয়ক্ষতির সম্মুখীন হই। বিমানবন্দর থেকে গাজীপুরের শিববাড়ি পর্যন্ত চলমান প্রকল্পের বিভিন্ন স্টেশনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। জামাত বিএনপি শিবিরের কিছু অ্যাক্টিভিস্ট কর্মী তারা এই ছাত্রদের মাঝে প্রবেশ করেছে। অনুপ্রবেশ করে তারা গাজীপুরকে নিয়েও একটা মহাপরিকল্পনা করেছিল। ফুটেজ দেখে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। 455 জনকে আমরা গ্রেপ্তার করেছি, যাদের অধিকাংশই আপনার বিভিন্ন অ্যাক্টিভিস্টের সাথে জড়িত, অ্যাক্টিভিটিজের সাথে। নাশকতার ঘটনায় পুলিশ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিভিন্ন থানায় এখন পর্যন্ত 40টি মামলা দায়ের করেছে। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। কোটা সংস্কার আন্দোলনের সুযোগে সহিংসতাকারীদের অগ্নিসংযোগ ও ভাঙচুরে পরিবহন খাতে আনুমানিক ক্ষতি হয়েছে 25 কোটি 92 লাখ টাকা। আর শাটডাউন কারফিউ চলাকালীন যানবাহন বন্ধে দৈনিক ক্ষতি হয়েছে 500 কোটি টাকার উপরে। এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ পরিবহন মালিক সমিতি। আলতাফ হোসেনের রিপোর্টে বিস্তারিত। এরপর সহিংসতা নিয়ন্ত্রণে সরকারের দেয়া কারফিউতে বন্ধ থাকে গাড়ির চাকা। গাড়ি চললে না 2 টাকা পাবো আমি, 2 টাকা পাইলে না আমার ফ্যামিলির আমি দিতে পারবো। এই গাড়ি চললে আমরা খাইতে পারি, নাইলে খাইতে পারি না। বাংলাদেশ পরিবহন মালিক সমিতির তথ্য বলছে, সহিংসতা চলাকালীন সারা দেশে মোট 200টির বেশি যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করে নাশকতাকারীরা। এতে তাদের ক্ষতি হয়েছে প্রায় 25 কোটি টাকা। আর যান চলাচল বন্ধের টানা 8 দিনে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে অন্তত 4000 কোটি টাকা। খাত সংশ্লিষ্টরা বলছেন, যে কোনো সহিংসতা আন্দোলনে প্রধান টার্গেট হয় পরিবহন। এতে প্রতিনিয়ত ঝুঁকি আর শঙ্কায় কাটে মালিক শ্রমিক উভয়ের। পরিবহনে আগুন দিলে এটার জিনিসটার ভয়াবহতা প্রচুর হয়, এফেক্ট হয়। এই জন্য হয়তোবা পরিবহনকে সবসময় টার্গেট করে আন্দোলনকারীরা। রাস্তাঘাটে আমাদের সম্পত্তি থাকে, আমাদের তো লক অ্যান্ড কিটি তালা দিয়ে তো কোনো গাড়ি টাড়ি আটকায় রাখা যাবে না। আমাদের ধরপড়ের মধ্যে আমাদের দিনপথ যায়। পরিবহন খাতে নৈরাজ্য অর্থনীতির জন্যও হুমকি স্বরূপ বলে মনে করেন অর্থনীতিবিদরা। সরকারি খাতের যে বিভিন্ন রকমের পরিবহন ব্যবস্থা, তো সেটিও যেহেতু জ্বালানো পোড়ানো হয়েছে, তো সেটারও ক্ষতি হয়েছে। আর বেসরকারি খাতের যে গাড়িগুলো রয়েছে, সেগুলোর সব মিলিয়ে যদি আমরা ক্ষয়ক্ষতির হিসাবটা ধরি, তাহলে সেক্ষেত্রে এটা 10,000 কোটি টাকার কম হবে না। যে কোনো পরিস্থিতিতে সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে বাড়তি নিরাপত্তা চান পরিবহন মালিকরা। আলতাফ হোসেন, সময় সংবাদ, ঢাকা। বিদ্যুৎ এবং জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতা আরও এগিয়ে নিতে চায় বাংলাদেশ ও চীন। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেইজিং সফরেও আলোচনা এসেছে এই খাতে চীনের বিনিয়োগের বিষয়টি। কেবল সরকারি খাত নয়, বেসরকারি খাতেও বাড়ছে সহযোগিতার সম্ভাবনা। এছাড়া মহেশখালী থেকে এলএনজি পাইপলাইন নির্মাণেও বিনিয়োগের আগ্রহ দেখাচ্ছে চীন। বেইজিং থেকে ফিরে ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্ট। চীন বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদনকারী দেশ। নির্ভরযোগ্য সঞ্চালন লাইনের মাধ্যমে যা পৌঁছে যাচ্ছে গ্রাহকের ঘরে ঘরে। বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে বড় অঙ্কের বিনিয়োগ আছে চীনের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের বেজিং সফরেও গুরুত্ব ছিল বিদ্যুৎ জ্বালানি খাত নিয়ে।
আর এই সফরে সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই চীনের নতুন বিনিয়োগ আসার ক্ষেত্র তৈরি হলো বলে মনে করেন নীতি নির্ধারকরা। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সই হয় বেসরকারি খাতের মধ্যে জ্বালানি সহযোগিতা বিষয়ক কিছু সমঝোতা। ভোলার গ্যাস সিএনজি আকারে ঢাকায় আনার হার বাড়াতে চীনের সিজুয়াং এংরিক গ্যাস ইকুইপমেন্ট কোম্পানির সঙ্গে $20 মিলিয়ন সমঝোতা করে বাংলাদেশের ইন্ট্রাকো রিফুয়েলিং। জাহাজে করে গ্যাসগুলো ঢুকে তারপরে ফার্টিলাইজার বা আপনার পাওয়ার প্ল্যান্টে নিয়ে যাবে, এটা সামনের বছর শুরু হবে। প্রধানমন্ত্রীর সফরে দ্বিপাক্ষিক সহযোগিতার ঘোষণাপত্রে ছিল গভীর সমুদ্র থেকে জ্বালানি তেল খালাসে সিঙ্গেল পয়েন্ট মুরিং প্রকল্পের কমিশনিং সম্পন্নের বিষয়টি। সোলার ওরা ইনভেস্টমেন্ট করবে বড় আকারে, সোলারের ব্যাপারে আসছে, পিজিসিবিতে তারা ইনভেস্টমেন্ট, তারা অর্থ সহযোগিতা করতে চাচ্ছে, এরকম অনেকগুলো প্রজেক্ট। ভবিষ্যতের কথা মাথায় রেখে পরিকল্পনাধীন আরেকটি এলএনজি টার্মিনালের গ্যাস সঞ্চালনে মহেশখালী থেকে পাইপলাইন তৈরির বিষয়েও দর কষাকষি চলছে বাংলাদেশ ও চীনের মধ্যে। 2030-এর মধ্যে সিস্টেমটাকে স্টেবল করার জন্য, অন্তত ডিমান্ড অনুযায়ী সরবরাহ করার জন্য এই পাইপলাইনটা জরুরি। সেটা চায়নার থেকে করুক, রাশিয়ার থেকে করুক বা এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক, যার সাথেই করুক না কেন। নীতি নির্ধারকদের আশা, আগামীতে বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে $40 বিলিয়ন যে বিনিয়োগ প্রয়োজন, তাতে অন্যতম অংশীদার হিসেবে থাকবে চীন। গত কয়েক বছরে বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে যে ব্যাপক পরিবর্তন এসেছে তার অন্যতম বড় সহযোগী চীন। আর এই খাতে সহযোগিতার দুয়ার আগামীতে আরও সম্প্রসারিত হওয়ার ইঙ্গিত মিলল প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেইজিং সফরে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, বেইজিং, চীন। দেখছেন সময় সংবাদ। বাঘের সংখ্যা বৃদ্ধি, সুন্দরবনের সমৃদ্ধি, এই প্রতিপাদ্য নিয়ে পালিত হচ্ছে বিশ্ব বাঘ দিবস। চোরা শিকারী ও জলদস্যুদের দৌরাত্ম্য, বাঘ মানুষ দ্বন্দ্বের কারণে যুগের পর যুগ সুন্দরবনে বাঘের সংখ্যা কমছিল। গত 2 দশকে বনের 40টিরও বেশি বাঘ মারা গেছে। তবে আসার কথা এবারের নানা উদ্যোগে কমছে মৃত্যুর হার। নিয়ামুল হোসেন কোচির তোলা ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। স্বাভাবিক মৃত্যুর বাইরে একসময় চোরা শিকারীদের দৌরাত্ম্য, গণপিটুনি, ঝড়, জলোচ্ছ্বাস সহ বিভিন্ন কারণে নিয়মিত বাঘের মৃত্যু হয়। বন বিভাগের তথ্য বলছে গত 2 দশকে সুন্দরবনে 40টি বাঘের মৃত্যু হয়েছে। তবে আসার কথা, গত 5 বছর ধরে সুন্দরবনে বাঘ মৃত্যুর হার অনেকটা কমে এসেছে। সম্প্রতি বাঘ জরিপে বাঘ বৃদ্ধির ইঙ্গিত মিলেছে। সুন্দরবনের অভয়ারণ্য 23% থেকে 52% বৃদ্ধি, জলদস্যু মুক্ত হওয়া যার অন্যতম কারণ। এসব সাফল্যের মধ্যেই বাঘের সংখ্যা বৃদ্ধি, সুন্দরবনের সমৃদ্ধি, এই প্রতিপাদ্য নিয়ে সোমবার পালিত হচ্ছে বিশ্ব বাঘ দিবস। বাঘের প্রজনন সময়টুকু আমাদের গবেষণা করে পিক টাইমটুকু বের করে ওই সময়টুকুতে কিছু অঞ্চল রেস্ট্রিক্ট করা যায় কিনা সেটা নিয়েও চিন্তা ভাবনা করা উচিত। আর বন সংশ্লিষ্টদের দাবি, বাঘের নিরাপদ প্রজননকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পাশাপাশি বাঘের সংখ্যা টিকিয়ে রাখতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বাঘ এবং মানুষের যে দ্বন্দ্ব, এটা নিরসনের জন্য লোকালয়ে বাঘ প্রবেশ করতে পারে সেই জায়গাগুলোতে ইতিমধ্যে নাইলনের ফেন্সিং করা হয়েছে। একটা জেনারেশনকে আমরা বৃদ্ধি করার সুযোগ করে দিতে পেরেছি। এই জেনারেশনটা যদি টিকে যায়, আগামী 5 বছর আমরা আরো বেশি সফল পাবো। সবশেষ 2018 সালে ক্যামেরা ট্র্যাপিং এর মাধ্যমে সুন্দরবনে বাঘের সংখ্যা গণনা করা হয়েছিল 114টি। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। দাবি মালিক সমিতির, কারফিউতে পরিবহন বন্ধে দৈনিক লোকসান 500 কোটি। এবং চাহিদা যোগানের তত্ত্বে চলে না রাজধানীর বাজার। কেজিতে 25 পয়সা ট্রাক ভাড়া বৃদ্ধি পেলে পণ্য মূল্য বাড়ে 40 টাকা পর্যন্ত। অযৌক্তিক দামে হাঁপিয়ে উঠছে ভোক্তা। এই ছিল সময় সংবাদের এখনকার আয়োজনে। এই সময়ের বাণিজ্য নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।